হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার। আজকে আমরা ডাব্লিউবিসিএস লাস্ট যেবার এক্সাম হলো, তো সেই এক্সামের প্রিলির যে কোশ্চেন, সেখানে যে 25 ইংলিশের কোশ্চেন ছিল সেগুলোই ডিসকাস করব ইন ডিটেলে। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার অ্যাসপিরেন্টস রয়েছে তারা ছাড়াও সকলেই এই সেশনটা দেখতে পারো, কারণ আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা জানি ইংলিশ কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। শুধুমাত্র রেলের এক্সাম রয়েছে যেখানে ইংলিশ থাকে না, তাছাড়া সমস্ত এক্সামে কিন্তু ইংলিশ একটা ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া। তো আমাদের এখন বর্তমান যা পরিস্থিতি, অনেক পরীক্ষা যেগুলো দীর্ঘদিন হয়নি সেগুলো কন্ডাক্ট হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে, সেটা আমরা সকলেই জানি। তো সেই সমস্ত এক্সাম হয়ে গেলেই তো আর আমরা চাকরি পাবো না, আমাদেরকে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে হবে, একটা হাই স্কোর আমাদের করতে হবে। আর হাই স্কোর করতে গেলে উইদাউট ইংলিশ সেটা কিন্তু একদমই পসিবল নয়। তাই তোমরা চাইলে এই সেশনটা দেখতে পারো, সকলের জন্যই কিন্তু এই সেশনগুলো হেল্পফুল। দেখো একটু বলি তোমাদের, ডাব্লিউবিসিএস এর প্রিতে যে কোশ্চেন থাকে সেই কোশ্চেন কিন্তু একদম সিমিলার টু আর আদার কম্পিটিটিভ এক্সামের যে ইংলিশ কোশ্চেন তার সাথে। তো আমরা অবশ্যই সকলে যারা বিভিন্ন এক্সামের প্রস্তুতি নিচ্ছি এই সেশনটা দেখতে পারি। এখানে 25 কোশ্চেন উইথ ফুল এক্সপ্লেনেশন আমরা ডিসকাস করব। তো চলো দেরি করব না, স্টার্ট করছি আজকের সেশনে। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, অফ হুইচ অফ দ্য ফ্রেজ বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি? অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে শর্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এই যে ওয়েব লগ, এই ওয়েব লগ এটা থেকেই কিন্তু এসছে ব্লগ, ওয়েব লগ। ঠিক আছে, এই যে এটাকে অমিট করে এটাকে শর্ট করে, কিন্তু সরি আমার লেখাটা স্পেলিং ভুল হলো, চলো ওয়েব লগ, ইয়েস। এই যে ওয়েব লগ এখান থেকে কিন্তু BLOG ব্লগ কথাটা এসছে। ঠিক আছে, এই এটাকে অমিট করে দেওয়া হয়েছে, তো ওয়েব লগ থেকে কিন্তু আমরা শর্ট করে ব্লগ। ব্লগ মানে হচ্ছে কি না, কোনো রিটেন আর্টিকেল, আমরা আমাদের যে বিষয় নিয়ে আমাদের কোনো কনসার্ন থাকলে যে সেগুলো আমরা যদি লিখিত আকারে প্রকাশ করি সেটাকেই ব্লগ বলা হয়। তো ওয়েব লগ এটা হচ্ছে কারেক্ট অপশন, এটারই শর্ট ফর্ম হচ্ছে BLOG ব্লগ। চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স টু দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো এখানে মানেটা দেয়া রয়েছে, ইডিয়ামটা কোনটা হবে সেটা খুঁজে বের করতে হবে। বেশিরভাগ এক্সামে আমরা কি দেখি, আমাদের একটা ইডিয়াম দেয়া থাকে, ঠিক আছে, তো সেইটার চারটে মানে দেয়া থাকে, তো ইডিয়ামের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মানে সেটাকে খুঁজতে হয়। কিন্তু এখানে দেখো একটু ঘুরিয়ে দেয়া রয়েছে, এখানে মিনিংটা দেয়া রয়েছে ইডিয়ামের। এবার এই যে চারটে ইডিয়াম এখানে দেয়া রয়েছে, এই চারটের মধ্যে কোন ইডিয়ামটার মানে হচ্ছে এই যে ইউ শুড রিভিউ ইয়োর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তো এইটা কোন ইডিয়ামটার মানে, চলো মানেটা একটু ভালোভাবে বোঝা যাক। ইউ শুড রিভিউ ইয়োর অপশনস কেয়ারফুলি, তোমার উচিত তোমার যে চিন্তা ভাবনা বা তোমার যে অপশন বা পরিকল্পনা সেটাকে ভালোভাবে একটু রিভিউ করা উচিত। সেটা কি, বিফোর ইউ মেক আ ডিসিশন, কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর আগে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখা দরকার। তো এটা কার মানে, চলো একটা একটা করে দেখি। অপশন এ তে রয়েছে মেক হে ওয়াইল দ্য সান শাইন। দেখো মেক হে ওয়াইল দ্য সান শাইন মানে হচ্ছে মেক দ্য মোস্ট অফ ফেভারেবল সিচুয়েশন হোয়াইল ইট লাস্ট, মানে যখন সুযোগ আসবে সেই সুযোগের সম্পূর্ণ সৎ ব্যবহার করা, সেটাকে বলা হচ্ছে মেক হে ওয়াইল দ্য সান সায়েন্স। অর্থাৎ যখন অপরচুনিটি বা ফেভারেবল সিচুয়েশন বা সুযোগ আসবে তখন তার সম্পূর্ণরূপে ব্যবহার করা, এটা হচ্ছে এটার মানে। তার মানে কি, অপশন এ হলো না। ঠিক আছে, সিট অন দ্য ফেন্স, সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে আমি কোনো পক্ষেই যাব না, অ্যাভয়েড মেকিং ডিসিশন, অর্থাৎ আমি ডান দিকেও যাব না বা দিকেও যাব না, আমি একটা মধ্য জায়গাতে বিলং করব। এবার তাহলে কি আমার আমি কোনো দিকেই যদি না যাই তাহলে কোনো কিছুতেই আমার কিছু যায় আসবে না, আমি কোনো ডিসিশন নেব না, আমি মাঝখানে থাকবো। ঠিক আছে, সেটা হচ্ছে সিট অন দ্য ফেন্স, এটা হচ্ছে না। লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ
পদক্ষেপ নেওয়ার আগে একটু দেখে নাও, তার মানে কিন্তু ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। অর্থাৎ কাজ করার আগে ভালোভাবে চিন্তা করা বা ভালোভাবে পরিকল্পনা বা ডিসিশন যেটা আমরা করছি বা সিদ্ধান্ত পৌঁছানোর আগে ভালোভাবে ভাবা। একটা কথা আছে না, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এই যে লুক বিফোর ইউ লিভ মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, যেটাকে বাংলায় আমরা বলে থাকি আর কি। অর্থাৎ কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, ভালোভাবে অ্যানালিসিস করা। তাহলে বুঝতে পারছি অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কি আর একটা ছিল কিল দ্য গোল্ডেন গুজ। কিল দ্য গোল্ডেন গুজ মানে কি? মানে আনপ্রফিটেবল অ্যাকশন মোটিভেটেড বাই গ্রিড। আচ্ছা, এই গল্পটা আমরা অনেকেই শুনেছি, যে সেই সোনার ডিম পাড়া হাঁস। তো চাষি ভাবলো প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিচ্ছে, তাহলে পেটে প্রচুর সোনার ডিম আছে, আমি হাঁসটাকে মেরে ফেললে আমি ওই অতগুলো সোনার ডিম একসাথে পেয়ে যাব, আর আমি একদম এক ঝটকায় বড়লোক হয়ে যাব, রিচ হয়ে যাব। তারপর কি হলো, দেখা গেল যে হাঁসটা মারা গেল, আর তার পেটে কিন্তু সোনার ডিম চাষি আর পেলো না। ঠিক আছে, তার মানে কি একটা আনপ্রফিটেবল কোনো কাজ, ঠিক আছে, কোনো লাভজনক নয়, মানে লস, লস হলো আর কি চাষির। তাহলে কি আনপ্রফিটেবল একটা কাজ করলো, কিসের জন্য না, মোটিভেটেড বাই গ্রিড। তো ওই গল্পটার থেকেই কিন্তু এই ইডিয়ামটা আমরা পেয়েছি, কিল দ্য গোল্ডেন গুজ। অর্থাৎ কোনো লোভে পড়ে কোনো আনপ্রফিটেবল কাজ করে ফেলা, সেটাকে বলা হচ্ছে কিল দ্য গোল্ডেন গুজ। তো আমাদের কি হলো, অপশন সি হলো এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট সেট অফ ওয়ার্ড, এবং এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি দিয়ে করতে হবে, প্রেপোজিশন দিয়ে করতে হবে। এবার একটা প্রেপোজিশন না জিজ্ঞাসা করে আমাদের দেখো একটা দুটো তিনটে না। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এটা টাইপ করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে কিন্তু আরো একটা ড্যাশ বা ফিল মানে গ্যাপ ছিল আর কি। সি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ফ্রেঞ্চ, ওকে, বাট ডিসাইডেড ড্যাশ। আচ্ছা, এই পার্টটা ঠিক আছে, চলো আমি একটু লিখে দিই। সি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ড্যাশ ফ্রেঞ্চ। তাহলে এখানে আমরা পেলাম 1 নম্বর গ্যাপ, এখানে পেলাম 2 নম্বর গ্যাপ, এটা হচ্ছে 3 নম্বর গ্যাপ, আর এটা হচ্ছে 4 নম্বর গ্যাপ। তাহলে 4টে গ্যাপ রয়েছে। তো কোন প্রেপোজিশনের যে সেট দেয়া রয়েছে, দেখো প্রথমে রয়েছে ইন, আপ টু, ফর, তারপর রয়েছে টু, অন, ইন, উইথ, এইভাবে 4টে করে আমাদের প্রেপোজিশন দিয়ে সেট দেয়া রয়েছে। তো কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, প্রথমেই বলে রাখি ইন্টারেস্ট এই ওয়ার্ডটার সাথে আমরা কিন্তু ফিক্সড প্রেপোজিশন ইন ব্যবহার করি অলওয়েজ। এটা যদি আমরা কেউ জেনে থাকি, আমরা দেখো এক্সামে গিয়ে ইজিলি বলে দেবো যে অপশন এ হবে রাইট অ্যান্সার। ইন্টারেস্টের সাথে ইন ছাড়া আদার্স প্রেপোজিশন কিন্তু কখনো ইউজ হয় না। ইন্টারেস্টেড ইন এটা হচ্ছে একটা ফিক্সড প্রেপোজিশন, ঠিক আছে। তো এটা তো আমরা যদি জানি করব, আদারওয়াইজ দেখো আমরা প্রত্যেকটা কিভাবে হচ্ছে একটু দেখে নিই। সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর টেকিং জার্মান ইনস্টেড। দেখো একটু বলে রাখি, নট ইন্টারেস্টেড ইন টেকিং ফ্রেঞ্চ, সে আগ্রহী থাকেনি, ঠিক আছে, ফ্রেঞ্চ নেওয়ার জন্য বা ফ্রেঞ্চ স্টাডি করার জন্য। টেকিং আপ ফ্রেঞ্চ মানে, টেক আপ মানে কি, টেক আপ মানে ফার্দার স্টাডি করার জন্য। বাট ডিসাইডেড কিন্তু মনস্থির করেছিল টু অপ্ট নিতে, ফর টেকিং জার্মান ইনস্টেড তার পরিবর্তে, মানে ফ্রেঞ্চের পরিবর্তে জার্মান নিতে সে সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে এখানে দেখো ইন, আপ, টু, ফর, এই 4টে যে সেটটা রয়েছে এটাই হচ্ছে রাইট অপশন। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য italicized word given in a sentence. In earlier times, rebels were executed for killing the king. তো এই যে কিলিং দ্য কিং, এটা আমার মার্ক করা আছে বা ইটালিক্সে লেখা রয়েছে। তো এটাকে আমি 4টের মধ্যে কোনটা দিয়ে রিপ্লেস করতে পারবো, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি, ইডিয়ামটা মিনিং দিয়ে বলছে 4টের মধ্যে কোন ইডিয়ামটা এখানে সুইটেবল হবে। আবার দেখো ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রেও মিনিংটা দেওয়া রয়েছে, এবার বলা রয়েছে যে কোন ওয়ার্ডটার সাথে এই ইডিয়াম মানে ওয়ান ওয়ার্ডের মানেটা যাবে। কিলিং দ্য কিং, সেটার মানে কি, কিলিং দ্য কিং অর্থাৎ রেজিসাইডকে বলা হয় কিলিং দ্য কিং, ঠিক আছে।
আমরা ওয়ান ওয়ার্ড পড়েছি একটা, যে হোমিসাইড মানে কি? হোমিসাইড মানে হচ্ছে কিলিং অফ হিউম্যান বিইং, অর্থাৎ যে মানুষের রেকলেসলি অনেক মানুষকে একসাথে খুন করা, সেটাকে বলা হয় হোমিসাইড। প্যারিসাইড মানে হচ্ছে কিলিং অফ ক্লোজ টু ওয়ান বা নিয়ারার ওয়ান্স, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে প্যারিসাইড। আর ফ্যাক্টরিসাইড মানে হচ্ছে কিলিং অফ ওয়ানস ওন ব্রাদার, নিজের যে ভাতৃ হত্যা বা ভাই হত্যা, সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টরিসাইড। ওকে, আচ্ছা, এখানে কিলিং রিলেটেড ওয়ান ওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি। তো এই কিলিং রিলেটেড ওয়ান ওয়ার্ড গুলোর জন্য কিন্তু লার্নিং ওয়ালাতে একটা স্পেশাল ভিডিও করা রয়েছে ওয়ান ওয়ার্ডের উপর, যেখানে সমস্ত কিলিং রিলেটেড ওয়ান ওয়ার্ড গুলো তোমরা একসাথে পেয়ে যাচ্ছ উইথ বেঙ্গলি মিনিং। তো তোমরা যদি চাও সেই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। চলো, নেক্সট রয়েছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। এখানে দেখো দুটো ওয়ার্ড রয়েছে যেগুলো বলছে দুটো সেন্টেন্সে আমরা এই যে সুইটেবলটা রয়েছে আমাদের মার্ক করা, আর রয়েছে অ্যারেঞ্জ, এই দুটো শব্দকে মার্ক করা রয়েছে। এবার কি বলা হচ্ছে দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড, এই চারটে অপশনের মধ্যে একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে যেটা রিপ্লেস করবে বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো। দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এবার দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ইটালিক্সে বা আন্ডারলাইন করা রয়েছে। তো কোন ওয়ার্ডটা, এই চারটের মধ্যে এমন কোন ওয়ার্ডটা রয়েছে যেটা দিয়ে আমরা এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে পারি, অর্থাৎ দুটো সেন্টেন্সেই আমরা ব্যবহার করব এবং আমাদের মিনিংটা বা অর্থটা আমরা বোঝাতে পারবো। এটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। চলো সেন্টেন্সটা কি রয়েছে দেখে নেব। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। ম্যানেজমেন্ট অর্থাৎ কর্তৃপক্ষ ডিড নট ফাইন্ড হিম, তাকে পায়নি, সুইটেবল ফর দ্য জব, তার কাজের জন্য তাকে সুইটেবল মনে করেনি। তাহলে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব, তাহলে গুড ফর দ্য জব না, হবে না। অ্যাপ্ট না, অ্যাপ্ট মানে তো যথার্থ, হবে না। ফিট হতে পারে, আমরা বলি না ইউ আর নট ফিট ফর দ্য জব, বলে থাকি আমরা। তাহলে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দ্য জব, তাহলে ফিট ওয়ার্ডটা যাচ্ছে। আচ্ছা, ক্র্যাম মানে কি? ক্র্যাম মানে হচ্ছে ধরো তোমার টিফিন বক্সে যা খাবারটা নেয়ার যা মানে ক্যাপাসিটি তার থেকে বেশি ভরে দেওয়া হচ্ছে। ধরো তোমার একটা টিফিন বক্স রয়েছে, সেখানে হয়তো তোমার 6টা বিস্কিট সেখানে রাখা যাবে। এবার তোমার মা হয়তো ভাবলো যে তো মানে বেশি আরো যদি খেতে ইচ্ছে করে, ওই জন্য সেখানে আরো কিছু খাবার দিয়ে দিল, মানে ঠুসে দেওয়া বাংলায় যেটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে ক্র্যাম। মানে একটা ধরো ব্যাগ, সেখানে যা ক্যাপাসিটি, ধরো যতটা পরিমাণ জিনিস সেখানে ধরবে, তার থেকে আরো বেশি যদি সেখানে মানে ভরে দেওয়া হয়, তার মানে কি ঠেসে জিনিস ভরে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ক্র্যাম। ঠিক আছে, তাহলে ক্র্যামটা তো কখনোই হচ্ছে না। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা পেয়েছি ফিট শব্দটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। চলো নেক্সট সেন্টেন্সটা রয়েছে, হি ওয়াজ নট অ্যাবেল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। সে সক্ষম ছিল না টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস, তার সমস্ত জিনিসপত্র ইনটু ওয়ান সুটকেস, একটা সুটকেসের মধ্যে ভরতে সে সক্ষম ছিল না। তাহলে হি ওয়াজ নট এবেল টু ফিট, ফিট করাতে অর্থাৎ ধরাতে। ঠিক আছে, তাহলে ফিট কথাটা হচ্ছে আমার দুটো সেন্টেন্সের জন্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে আমার 5-এর অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা থাকে এক্সপ্লেনেশন গুলোতে, তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাবে। আমি নেক্সট দিনকে ক্লাসের আগে তোমাদের বা কমেন্টে তোমাদের উত্তর দিয়ে সেই তোমাদের কনফিউশন বা ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব। চলো নেক্সট রয়েছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। কিডনি ডিজিজ মানে ইনকারেক্ট পেয়ার, চলো ইনস্ট্রাকশনটা একটু ভালোভাবে বুঝে নিই। বলছে যে এখানে দুটো করে পেয়ার দেয়া রয়েছে, কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট, ব্লাড রিলেটেড ডিজিজ, হেমাটোলজিস্ট। ঠিক আছে, এরকম করে দেখো আমাদের চারটে দেয়া রয়েছে সেট বা পেয়ার। তো এখানে কোনটা ভুল সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা চলো, প্রথমে রয়েছে কিডনি ডিজিজ। কিডনি ডিজিজের সাথে ইউরোলজিস্ট নো। কিডনি ডিজিজ নিয়ে যারা ডিল করে তাদের কি বলা হয়? তাদের বলা হয় নেফ্রোলজিস্ট, তাদের বলা হয় নেফ্রোলজিস্ট। ঠিক আছে, আর ব্লাড রিলেটেড ডিজিজ নিয়ে যারা ডিল করে তাদের বলা হয় হেমাটোলজিস্ট। ডিজিজ অফ স্টোমাক অর্থাৎ পেটের গ্যাস বা পেট ব্যথা, আলসার এইসব নিয়ে যারা ডিল করে তাদের বলা হয়
কি গ্যাস্ট্রোন্টোলজিস্ট, ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার অর্থাৎ অঙ্কোলজিস্ট, ঠিক আছে। আচ্ছা বলে রাখি ইউরোলজিস্ট কারা? তাহলে আমার এখানে ইনকারেক্ট পেয়ার কোনটা ছিল? অপশন এ ছিল হচ্ছে ইনকারেক্ট পেয়ার। কিডনি ডিজিজ যারা ডিল করে তাদের নেফ্রোলজিস্ট বলে, নট ইউরোলজিস্ট। তাহলে ইউরোলজিস্ট কারা? যারা ইউরিনারি ট্র্যাক্টে বিভিন্ন ইনফেকশন বা বিভিন্ন ডিজিজ নিয়ে ডিল করে তাদের বলা হয় ইউরোলজিস্ট। অর্থাৎ আমাদের যে ইউরিনের বিভিন্ন অনেকের হয় সমস্যা বা বিভিন্ন যে ডিজিজ, ঠিক আছে, ইউরিন ইনফেকশন থেকে আরম্ভ করে আদার্স যে সমস্ত ডিজিজ, তো সেগুলো নিয়ে যারা স্পেশালিস্ট তাদের ইউরোলজিস্ট বলে। কিন্তু কিডনির ডিজিজে যারা স্পেশালিস্ট তাদের বলা হয় নেফ্রোলজিস্ট। মনে থাকবে। চলো, নেক্সট রয়েছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট, অর্থাৎ অ্যাডজাঙ্ক্টের সিনোনিম জানতে চেয়েছে। অ্যাডজাঙ্ক্ট মানে কি? এক্সট্রা কিছু অ্যাড করা হলে সেটাকে অ্যাডজাঙ্ক্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা এখানে বলে রাখি অ্যাডের সাথে আমরা যেরকম টু প্রেপোজিশন ইউজ করি সেরকম অ্যাডজাঙ্ক্ট এটার সাথেও কিন্তু আমরা টু প্রেপোজিশন ইউজ করি। এটা ফিক্সড প্রেপোজিশনের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। যাই হোক, তাহলে অ্যাডজাঙ্ক্ট মানে কি? এক্সট্রা কিছু অ্যাড করা, মানে কি অ্যাডিশনাল, অর্থাৎ এক্সট্রা কিছু অ্যাড করা। তাহলে অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে অ্যাডিশনাল। আচ্ছা বলি অ্যাডিশনাল স্পেলিংটা খেয়াল করবে, ADDITIONAL, অ্যাডিশনাল। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা অ্যাডমোনিস মানে কি? অ্যাডমোনিস মানে হচ্ছে বকুনি দিয়া, স্কোল্ড, ঠিক আছে। সিনোনিম চলো, রিবিউক, রিবিউক, রিপ্রিমেন্ড, এগুলো হচ্ছে সিনোনিম। অ্যামোরফাস, অ্যামোরফাস মানে কি? অ্যামোরফাস মানে হচ্ছে যেটার কোনো নির্দিষ্ট আকার নেই, শেপলেস, ঠিক আছে, যেটাকে যখন যেখানে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে সেটাকে বলা হচ্ছে অ্যামোরফাস, ঠিক আছে। অর্থাৎ যেটার কোনো ফিক্সড শেপ বা কি বলবো ফিক্সড ফর্ম, গঠন নেই বা আকার নেই, সেটাকে বলা হচ্ছে অ্যামোরফাস। আর অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যেটার কি বলবো দুটো মিনিং রয়েছে, মানে কোনোটাই স্পষ্ট নয়, একটা কি বলবো অবস্কিওর মিনিং যার মধ্যে আমরা খুঁজে পাই, ঠিক আছে। আহ, এবং এমন কোনো একটা কথা যেটাতে মনে হচ্ছে যার মানে এটাও হতে পারে আবার ওটাও হতে পারে, এই যে এই ধরনের জিনিসগুলোকে বলা হয় অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। মানে অস্পষ্ট বা যেটার মানে যেটাকে আমরা যদি অ্যানালিসিস করি যেটার মোর দ্যান ওয়ান পসিবল মিনিং আমরা পাবো আর কি, মানে একটার বেশি অর্থ যেটা রয়েছে সেটাকে আমরা বলছি কি অ্যাম্বিগুয়াস। ওকে, চলো নেক্সট রয়েছে কি না অ্যান্টোনিম অফ চাইল্ড। চাইল্ডের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে অ্যান্টোনিম অফ চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে বকুনি দেয়া। একটু আগে আমরা বকুনি দেওয়ার কি কি সিনোনিম, চলো আমার সাথে বলো। স্কোল্ড, ঠিক আছে, রিবিউক, রেপ্রিমেন্ড, এগুলো করে এলাম। তাহলে যদি সিনোনিম বলতো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে স্কোল্ড ওয়ার্ডটাকে নিতাম, কিন্তু বলেছে কি অ্যান্টোনিম চ্যাস্টাইজ, চ্যাস্টাইজ মানেও কিন্তু বকুনি দেয়া বা নিন্দে করা, ঠিক আছে। তাহলে স্কোল্ড, চ্যাস্টাইজ, আচ্ছা দেখো স্কোল্ড হচ্ছে না, চ্যাস্টাইজ হচ্ছে না, এগুলো কি? এগুলো হচ্ছে সবই সিনোনিম। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, নিন্দে করা, বকুনি দেয়া, এটার বিপরীত শব্দ কি হবে? প্রশংসা করা, প্রেজ। আচ্ছা প্রেজের সিনোনিম কি বলতে পারি? অ্যাপ্রিসিয়েট বলতে পারি, লজ, LAUD, লজ বলতে পারি, ঠিক আছে। এবার দেখো অ্যারিং একটা ওয়ার্ড রয়েছে, এটার মানে কি? টু কল বিফোর আ কোর্ট টু অ্যান্সার ফর এন ইনসিডেন্ট, মানে ধরো কেউ কোনো একটা অন্যায় করলো তো সেই অন্যায়ের জন্য তাকে কনভিক্ট হিসাবে বা তাকে সাজা দেওয়ার জন্য তাকে কোর্টে ডাকা, সেটাকে বলা হচ্ছে অ্যারিং। ওকে, তাহলে এখানে অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনটা? চারটে অপশন আমরা পাচ্ছি দেখতে। অক্সিলিয়ারি ভার্বের চারটে অপশন রয়েছে, লুক, ক্যান, টেক, ডু। প্রথমে বলে দিই তোমাদের, দেখো ভার্বকে আমরা যদি একটু ভাঙি আমরা দু রকমের ভাব পাই, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর একটা আমরা পাই মেন ভার্ব, ঠিক আছে। এবার অক্সিলিয়ারি ভার্বকে আবার দুভাগে আমরা ভাগ করি বা ডিভাইড করি, দ্যাট ইজ প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। ওকে, এবার মোডাল গুলোকে আমরা একটু আলাদা রাখি,
যদি আমাদের এখানে যেহেতু বলেছে যে দেখো বলেছে অক্সিলারি ভার্ব কোনটা, যদি মোডাল ভার্ব বলতো তাহলে কিন্তু আমরা এখানে এই যে ক্যান এটাকে অ্যান্সার করতাম, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, ঠিক আছে। কিন্তু যেহেতু অক্সিলারি ভার্ব বলেছে মানে মোডাল অক্সিলারি, মোডাল কথাটা মেনশন নেই, সেহেতু আমরা অবশ্যই এখানে ডুটাকে অ্যান্সার করব। এবার দেখো যেটা বলছিলাম প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি আছে টোটাল 13টা। কি কি একটু শর্ট করে বলে দিই তোমাদের, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এইগুলো হচ্ছে 13টা মোডাল। ওকে, আর প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা বি ভার্ব পাই, ডু ভার্ব পাই এবং হ্যাভ ভার্ব পাই। বি ভার্বের ফর্ম রয়েছে বি, ওয়াজ, বিন, বিইং, এগুলো বি ভার্বের ফর্ম। ডু ভার্বের বিভিন্ন ফর্ম আমরা ব্যবহার করি, যেরকম ডু, ডাজ, ডিড, ঠিক আছে। হ্যাভ ভার্বের ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করি। তো এই হচ্ছে অক্সিলারির ব্যাপার। এবার দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে যেরকম হবে বা শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, আমাদের কিন্তু একটু ইন ডেপথ নলেজটা প্রয়োজন হচ্ছে। তো তোমাদের যদি মনে হয় যে এই ভার্ব নিয়ে ডিটেল তোমরা মানে ভার্বের থেকে এই প্যাটার্নে যদি কোনো কোয়েশ্চেন আসে সেই সমস্ত কোয়েশ্চেনের তোমরা আনসার করবে পরীক্ষাতে, তাহলে তোমাদের কিন্তু এখানে লার্নিং অরাতে একটা ভিডিও দেওয়া রয়েছে যেটা তোমাদের কিন্তু বেশ হেল্পফুল হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বা আই বাটনে তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু সেশনটা দেখতে পারো। ভার্বের ওপর ভিডিওটা রয়েছে, সেখানে ভার্ব রিলেটেড যে সমস্ত গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট থেকে কোশ্চেন করা হয়, তো সেই সমস্ত কিছু কিন্তু সেখানে কাভার করা রয়েছে। তোমরা কিন্তু আমি রিকোয়েস্ট করব একবার দেখে নিও, কারণ প্যাটার্ন যে রকম কোশ্চেনের আমাদের কিন্তু ওই জিনিসগুলো একটু, আমরা সবাই জানি, সবাই আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু একবার রিভিশন করে নেওয়াটা প্রয়োজন। যেটা বলছিলাম, হ্যাঁ, তো প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, এবার মেন ভার্বের আরো ভাগ রয়েছে, সেই সব কিছু তোমরা ইন ডিটেলে ওই ক্লাসটাতে পেয়ে যাবে। এখানে বেশি আর বলবো না। তাহলে এখানে দেখো লুক এবং টেক এইগুলো হচ্ছে মেন ভার্ব, তাহলে ডু হচ্ছে, যেহেতু এখানে প্রাইমারি অক্সিলারি তাই এখানে আমরা ডুটাকে রাইট অ্যান্সার হিসাবে নেব, অপশন ডি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে হোয়াট ইজ সেফোলজিস্ট। সেফোলজিস্ট কি? সেফোলজিস্ট মানে হচ্ছে সামওয়ান who specializes in statistical studies of voting pattern in election, অর্থাৎ ভোটের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, যে সমস্ত যে রিসার্চ বা আইডিয়া বা বিভিন্ন রকমের তথ্য নিয়ে যে পড়াশুনো বা স্টাডি যে করে বা যিনি করেন তাকে আমরা বলি সেফোলজিস্ট। অর্থাৎ ইলেকশন রিলেটেড, সহজ করে মনে রাখবে, ইলেকশন বা আমাদের যে ভোট দান বা ভোট গ্রহণের যে পদ্ধতি, তো সেই বিষয় নিয়ে স্টাডি, ইলেকশন নিয়ে স্টাডি করেন যারা তাদের বলা হয় সেফোলজিস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে আইএসটি, আইএসটি মানে কি? দ্য পার্সন বা সামওয়ান হু স্পেশালাইজেস ইন পার্টিকুলার স্টাডি। দেখবে আমরা একটু আগে পড়ে এলাম কি ইউরোলজিস্ট, সেখানেও দেখবে আমরা লজিস্ট শব্দটা পেয়েছি, অঙ্কোলজিস্ট, নেফ্রোলজিস্ট, লজিস্ট শব্দটা পেয়েছিলাম আমরা, তাই না? দেখো আইএসটি দিয়ে যখন শেষ হয় তার মানে সেটা কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো চলো, এখানে আমাদের অপশন এ হলো রাইট অ্যান্সার। এক্সকিউজ মি। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো, বলা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে করতে ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। আচ্ছা, এখানে বলে রাখি ইনস্ট্রাকশন কিন্তু ভুল দেয়া রয়েছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে নয়, ইনস্ট্রাকশন ভুল এসেছিল, অ্যাক্টিভ ভয়েস নয়, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে করতে বলা রয়েছে। ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি রয়েছে? মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। আচ্ছা, এখানে বলে রাখি দেয়া রয়েছে ইনডাইরেক্ট স্পিচে, তোমাকে চেঞ্জ করতে হবে ডাইরেক্ট স্পিচে। ওকে, ডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জে সাধারণত আমরা যেটা কোয়েশ্চেনের আকারে পাই, তো সেটা এখানে অ্যান্সারটা দেয়া রয়েছে আফটার ডুইং ন্যারেশন চেঞ্জ, মানে আফটার ডুইং ইনডাইরেক্ট স্পিচ কি হবে সেটা দেয়া রয়েছে, কিন্তু আমরা সাধারণত কোশ্চেনে আমরা পাই কমা কোটেশন দিয়ে যেটা, তো সেটাকে এখানে খুঁজে বের করতে হবে। চলো, মাই ডটার এক্সপ্রেসড, মানে এক্সপ্রেসড মানে কি ভি টু অর্থাৎ পাস্ট টেন্স, মানে যেখানে রয়েছে সেজ হবে না, যেখানে রয়েছে টেলস হবে না, প্রথমে এ এবং সি কে আমরা এলিমিনেট করে দিলাম। এবার এক জায়গায় রয়েছে মাই ডটার সেড আর এক জায়গায় রয়েছে মাই ডটার টোল্ড। এবার এই দুটোর মধ্যে
দেখো কোটেশনের ভেতরে আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, দুটোই কিন্তু সেম রয়েছে। এবার আমি কোনটাকে চয়েস করব অ্যাজ মাই আনসার, সেড নাকি টোল্ড? বলে রাখি, আমরা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সাধারণত এই যে সেড এইটাকেই প্রাধান্য দিই, ঠিক আছে। টোল্ড আমরা সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে টোল্ড এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। ডাইরেক্ট স্পিচ মানে ডাইরেক্ট স্পিচ বলতে কোনটা, যেটা কমা কোটেশন দিয়ে ডাইরেক্ট স্পিচটাকে তুলে থাকে সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। তো ডাইরেক্ট স্পিচ অর্থাৎ যেখানে কমা কোটেশন দিয়ে আমরা পাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেড শব্দটাকে প্রাধান্য দিই। তাহলে বুঝতে পারছো অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, এটাকে যখন নারেশন চেঞ্জ করা বা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করা হচ্ছে তখন বলা হচ্ছে মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স, হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ, এইভাবে করা হচ্ছে। তাহলে অপশন বি হলো এখানে রাইট আনসার। নেক্সট দেখো রয়েছে আরো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে কারেক্ট ভার্ব ফর্ম ইউজ করতে হবে। এক্সকিউজ মি। আচ্ছা, এখানে কারেক্ট ভার্ব ফর্ম ইউজ করতে হবে। হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস, হি হ্যাজ নট বিং। হ্যাজের সাথে আমরা সাধারণত যারা ভার্ব সম্পর্কে বা টেন্স সম্পর্কে যাদের মানে একদম কনক্রিট একটা নলেজ রয়েছে বা একটা বেসিক আইডিয়া রয়েছে, আমরা সকলেই জানি হ্যাজ বা হ্যাভ হ্যাড এগুলোর সাথে আমরা ভি3 ব্যবহার করি, তাই তো। তাহলে কখনোই বিইং অর্থাৎ ভি4, বিইংটা কি ভি4, এটা হচ্ছে না। প্রথমেই তাহলে আমি অপশন এ কে বাদ দিয়ে দিলাম, কারণ হ্যাজের সাথে তো কখনো শুধু নট, হ্যাজ হ্যাজ তো মেন ভার্ব যেহেতু নয়, তাই শুধু নট কিন্তু যাবে না। আচ্ছা, বি ওয়াজ এবং বিন, বি এর ভি3 ফর্ম হচ্ছে কি বিন। তাহলে হ্যাজের সাথে বলছি কি যেহেতু ভি3 ব্যবহার করি, তাহলে দেখ হি হ্যাজ নট বিন, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে নট বি এটা হচ্ছে না, বুঝতে পারছি অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হবে। আমাদের যাদের গ্রামার অর্থাৎ গ্রামারে ভার্ব এবং টেন্স এই দুটোতে যাদের বেসিক ধারণা রয়েছে, বেসিক কনসেপ্ট গুলো যাদের ক্লিয়ার রয়েছে, আমরা সকলেই বুঝতে পারবো যে হি হ্যাজ নট বিন মেটিকুলাস, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এইভাবে আমরা বুঝতে পারি, কিন্তু চলো আমি পুরোটাই ডিসকাস করব। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, একটু আগে তোমাদের যেহেতু ভার্ব থেকে কোয়েশ্চেন পেলাম, বললাম ভার্বের ডিটেল ভিডিও রয়েছে লার্নিং করাতে, তোমরা চাইলে দেখতে পারো, তোমাদের ডেফিনেটলি সেটার থেকে সমস্ত ভার্ব রিলেটেড কনসেপ্ট বা ডাউট যাদের রয়েছে ক্লিয়ার হবে, এইটুকু আমি তোমাদের অ্যাসিওর করছি। আর টেন্সেরও কিন্তু ডিটেল ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওই টেন্সের ভিডিওটাও দেখতে পারো। তোমাদের কিন্তু তাহলে টেন্স রিলেটেড যে ধরনের কোশ্চেন আসে আমাদের কম্পিটিটিভ এক্সামে, তোমাদের একটা কোশ্চেনেও কিন্তু কোনো প্রবলেম হবে না। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে হি হ্যাজ নট বিন মেটিকিউলাস ইন ড্যাশ প্রজেক্ট, ইন ওভারসিইং দ্য প্রজেক্ট। আচ্ছা, ইনের সাথে আমি ভি4 ব্যবহার করছি, ইন ওভারসিইং দ্য প্রজেক্ট। আচ্ছা, আমরা যখন একটু আগে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করলাম, সেখানেও কিন্তু ইনের সাথে আমরা ভি4 ব্যবহার করেছিলাম। কি পেয়েছিলাম, যে এরকম সেন্টেন্সটা ছিল যে সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ, তাই না, ইন টেকিং আপ ফ্রেঞ্চ। এখানেও দেখো ইন ওভারসিইং দ্য প্রজেক্ট, ইনের পর আমরা কি দিচ্ছি ভি4, ঠিক আছে। এটা কিন্তু এখানে কি, এটা এখানে কিন্তু জিরান্ড, ওকে। ইন ওভারসিইং দ্য প্রজেক্ট গিভিং রাইস, এখানে হবে কি গিভিং রাইস টু, গিভিং রাইজ টু মেনি ইররেগুলারিটিস। এটা কিসের জন্ম দিয়েছে বা কি উৎপন্ন করেছে, প্রচুর ইররেগুলারিটিস, ওকে। তাহলে এখানে দেখো হি হ্যাজ নট বিন মেটিকুলাস, সে ততটা কেয়ারফুল ছিল না ইন ওভারসিং দ্য প্রজেক্ট, প্রজেক্টটা সুপারভাইজ করার বিষয়ে সে খুব একটা কেয়ারফুল ছিল না। তাহলে হি হ্যাজ নট বিন মেটিকুলাস, সে কেয়ারফুল ছিল না, মেটিকুলাস মানে হচ্ছে কেয়ারফুল বা কসাস, সে অতটা কেয়ারফুল ছিল না এই প্রজেক্টটাকে সুপারভাইজ করার বিষয়ে। অ্যান্ড যেটা এই বিষয়টা কি গিভিং রাইজ, যেটা উৎপন্ন করেছিল মেনি ইরেগুলারিটিস, খুব কি বলবো, ইরেগুলারিটিস মানে হচ্ছে অনিয়মিত অনেক ছোটখাটো বিষয় বা সমস্যার উৎপন্ন হয়েছিল যেটার থেকে। তাহলে এখানে অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। চলো, নেক্সট রয়েছে আরো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার থরোলি।
এখানে ফ্রেজাল ভার্ব রয়েছে, ফ্রেজাল ভার্ব থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দেখো, উই নিড টু, কি হবে বলো, উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট করা বা পরীক্ষা নিরীক্ষা করা, ঠিক আছে। তাহলে উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার থরলি, মোর থরলি, এটা আরো ভালোভাবে আমাদের ইনভেস্টিগেট করা দরকার, এই বিষয়টা আরো ভালোভাবে আমাদের দেখা দরকার। ওকে, লুক ইনটু মানে ইনভেস্টিগেট দ্য ম্যাটার। আচ্ছা, লুক ইন রয়েছে, লুক ইন মানে কি, মেক আ শর্ট ভিজিট, ঠিক আছে। আচ্ছা রয়েছে দেখো লুক আপ, লুক আপ একটা ফ্রেজাল ভার্ব হয়। লুক আপ মানে কি, কাউকে রেসপেক্ট করা, ঠিক আছে, বা বলতে পারো লুক আপ মানে হচ্ছে কাউকে অ্যাডমায়ার করা। আচ্ছা, নেক্সট ছিল লুক ফর, লুক ফর মানে কি, লুক ফর মানে হচ্ছে সার্চ, সার্চ অর্থাৎ খোঁজা, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেনটা পেলাম। তাহলে আমাদের কিন্তু ফ্রেজাল ভার্বটাও ভালোভাবে রেডি করতে হবে। চলো, নেক্সট রয়েছে কি, হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ ক্লেয়ারভয়েন্ট। ক্লেয়ারভয়েন্ট এটা কি, এটা দেখো ক্লেয়ারভয়েন্ট এই ওয়ার্ডটার একটা মিনিং জানতে চাওয়া হয়েছে। তো আচ্ছা একটু বলে রাখি, এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ আনকমন একটা ওয়ার্ড। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে আমরা এই ওয়ার্ডটা কিন্তু দেখতে পাবো না। যেরকম আগে আমরা শব্দ পেয়েছিলাম কি, চাইল্ড, ঠিক আছে, তারপর অ্যাডমোনিস, তারপর আমরা পেয়েছিলাম অ্যাডজাঙ্ক্ট। এইগুলো কি, এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিভিন্ন যে আমাদের সেন্ট্রালের এক্সাম হয়েছে বা স্টেটেরও বিভিন্ন এক্সামে কিন্তু এগুলো রিপিটেডলি আস্কড, ঠিক আছে। এগুলো কমন শব্দ, এগুলো আমরা যারা প্রিপারেশন নিই এগুলো অবশ্যই আমরা কিন্তু যে পিওয়াইকিউ প্র্যাকটিস করি বিভিন্ন এক্সামে, যে গত বছর বা পূর্ব বছরের আসা কোশ্চেন, সেখানে আমরা পাই শব্দগুলো। কিন্তু এই যে ক্লিয়ার পয়েন্ট ওয়ার্ডটা, এটা কিন্তু খুব একটা আনকমন ওয়ার্ড, এটা আমাদের হয়তো অনেকেরই অজানা, ঠিক আছে। তো এটা মানে কি, এটার মানে দেখো, ক্লিয়ার পয়েন্ট এই শব্দটা যেহেতু একটা খুব আনকমন ওয়ার্ড, এটার অপশন অ্যাস্ট্রোলজার বলবো, ঠিক আছে। এখানে অ্যাস্ট্রোলজারটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে আর কি, তাই অ্যাস্ট্রোলজারটা এখানে অপশন হচ্ছে। এমনি যদি ভেঙে মানেটা বলি, মানে কি, যার মানে কি বলবো, মোর দ্যান ওয়ান হু হ্যাজ স্পেশাল মেন্টাল পাওয়ার মোর দ্যান দ্য কমন পিপল, অর্থাৎ হু ক্যান সি, হু ক্যান নো অর হু ক্যান সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার, অর্থাৎ যে ভবিষ্যতে কি ঘটবে সেই জিনিসগুলো জানে বা বলতে পারে, অর্থাৎ যার, যে মানুষ, একজন ব্যক্তি যার মানসিক ক্ষমতা সাধারণ ব্যক্তির তুলনায় অনেক স্পেশাল বা বিশেষ কিছু মানসিক ক্ষমতা রয়েছে, সেই ব্যক্তিকে বলা হয় ক্লেয়ারভয়েন্ট। তাহলে এখানে অ্যাস্ট্রোলজার হবে, কারণ আমরা জানি অনেকে হাত দেখাতে চাই, আমরা কিসের আশায় হাত দেখাতে চাই, যে সে নাকি আমার ভবিষ্যৎ বলে দেবে, সেই আশাতে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই। তাহলে যারা হাত দেখতে পারে তাদের তো আমরা বলি, তাদের কাছে আমরা যাই। তাহলে এখানে ক্লেয়ারভয়েন্টের সিনোনিমাস বা ক্লোজ ওয়ার্ড আমরা অ্যাস্ট্রোলজারটাকেই নেব। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। এখানে দুটো সেন্টেন্স দেয়া রয়েছে, বলতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। চলো, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার অফ আদার্স। একজনের উচিত নয় ইন্টারফেয়ার করা, অন্যের ব্যক্তিগত বিষয়ে একজনের ইন্টারফেয়ার করা উচিত নয়, ঠিক আছে। তারপরে কি রয়েছে দেখো, দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দ্য স্যালারি। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি, এই শব্দটা প্রথম সেন্টেন্সটা ঠিকই আছে, আর দ্বিতীয় মানে সেন্টেন্সে পার্সোনাল নয়, এটাকে কি বলা হয়, পার্সোনেল। স্পেলিং চলো, পার্সোনেল, NELL, পার্সো, পার্সোনেল। পার্সোনেল মানে কি, মানে একটা কোনো কোম্পানিতে একটা গ্রুপ অফ পিপল যারা কাজ করে কোনো একটা কোম্পানির আন্ডারে বা কোনো একটা অফিসে, তাদের বলা হয় পার্সোনেল, ঠিক আছে। তাহলে দ্য পার্সোনেল ইন দ্যাট কোম্পানি, তাহলে এখানে পার্সোনাল নয় পার্সোনেল হতো, তাহলে বুঝতে পারছি অপশন এ, মানে সেন্টেন্স ওয়ান ঠিক কিন্তু সেন্টেন্স টুটা হচ্ছে রং। তাহলে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট, অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। সরি, তাহলে অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অপশন
to frame a question from the following sentence using the appropriate punctuation. এখানে দেখো, এখানেও কিন্তু সেম দেয়া রয়েছে। দেখো, I asked him why he wasn't in class, এখানেও কিন্তু এটা ইনডাইরেক্ট স্পিচটা দেয়া রয়েছে। তাহলে ডাইরেক্ট স্পিচ অর্থাৎ কমা কোটেশনের আকারে এটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে I asked him এইটুকুকে আমরা I asked him হিসাবেই প্রত্যেকটা সেন্টেন্সে পাচ্ছি। ঠিক আছে, এবার এই ভেতরের অংশটুকু আমাদের মেলাতে হবে, যেহেতু চারটে অপশনে আমরা প্রথমটা সেম পেয়ে গেছি। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব কিন্তু দেখো ঠিকই I asked him, asked আছে। এবার রিপোর্টেড স্পিচটা দেখতে হবে, হোয়াই ইউ নট ইন দ্য ক্লাস, হোয়াই ইউ নট ইন দ্য ক্লাস, এখানে তো কোনো ভার্ব নেই, তাহলে কি করে হবে? কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না। পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা দেখেছি, বারবার আমি এই কথাটা তোমাদের বলেছি, দেয়ার ইজ নট ইভেন আ সিঙ্গেল সেন্টেন্স ইন ইংলিশ উইদাউট ভার্ব, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হতে পারে না। যদি আমি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স বলি বা লিখি সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে হোয়াই ইউ নট ইন ক্লাস, এখানে তো কোনো ভার্ব নেই, তাহলে এটা ভুল, বাদ হয়ে গেল। হোয়াই ইউ আর নট ইন ক্লাস, আচ্ছা আমি কোয়েশ্চেন মার্ক দিচ্ছি, তাহলে অবশ্যই আমার যে অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে, সেটাকে তো, বা যে ভার্বটা থাকবে সেটাকে আমাকে তো আগে নিয়ে আসতে হবে, তাহলে এটাও ভুল। হোয়াই ইউ আর নট ইন ক্লাস, এটাও ভুল। হোয়াই আর ইউ নট ইন ক্লাস, তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো, হোয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস, তুমি কেন ক্লাসে নেই, তাহলে আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে একটু তোমাদের বলে রাখি, এটাকে যদি ইনডাইরেক্ট স্পিচ করতে বলা হয় তখন সেক্ষেত্রে আই, এটা ইনডাইরেক্ট স্পিচে করলে আই আস্কড হিম হোয়াই, দেখো ইউটা কি হয়ে গেছে, যেহেতু হিম ছিল ইউটা হিম অর্থাৎ হোয়াই হি, ঠিক আছে, আর আরটা কি হয়ে যাবে পাস্টে, কারণ এখানে যেহেতু ভি2 রয়েছে, তাহলে হোয়াই হি নট, তাহলে হোয়াই হি ওয়াজন্ট ইন দা, সরি দাটা নেই, ইন ক্লাস, এটা তো হচ্ছে, এটাই দেখো আমাদের কিন্তু কোশ্চেনে পেয়েছিলাম। তাহলে বুঝতে পারলাম এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4। আর একটা কথা বলে রাখি, কখনো তোমরা মানে যখন ইনডাইরেক্ট স্পিচে লিখবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু কখনো দেবে না, কোশ্চেনে রয়েছে মানে যখন আমরা ডাইরেক্ট স্পিচ বলছি তখন এই কোশ্চেন মার্কটা রয়েছে, কিন্তু যখন সেটাকে ইনডাইরেক্ট করব কখনোই কিন্তু কোশ্চেন মার্ক থাকবে না। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু আমাদের দেওয়া ছিল না, সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। চলো, কোশ্চেন নাম্বার 17, choose the word which is nearest to the meaning vicarious, vicarious এই শব্দটার নিয়ারেস্ট মিনিং অর্থাৎ কি জানতে চেয়েছে, সিনোনিম বা সমার্থক শব্দ আমাদের বলতে হবে। তাহলে ভিকারিয়াস মানে কি, দেখো ভিকারিয়াস মানে হচ্ছে ইনডাইরেক্ট বা ঘুরিয়ে বলা, সেটাকে বলা হচ্ছে ভিকারিয়াস। ভিকারিয়াস প্লেজার কথাটা খুব ইউজ হয় ইংলিশে। ভিকারিয়াস প্লেজার মানে হচ্ছে যে নিজে কিছু করছে না, অন্য লোক করছে সেটার থেকে যে প্লেজার পাচ্ছে। ঠিক আছে, ধরো তোমার কিছু করতে হয়, তোমার হয়তো নাচ তুমি ভীষণ পছন্দ করো, এবার অন্য কেউ নাচ করছে, ড্যান্স পারফরমেন্স করছে বা কোনো গান গাইছে, সেটার থেকে তুমি একটা অসম্ভব আনন্দ উপভোগ করছো, তো সেটা হচ্ছে ভিকারিয়াস প্লেজার। বা কোনো একটা জিনিস যেখানে তুমি নিজে ডাইরেক্টলি পার্টিসিপেট না করে ইনডাইরেক্টলি অন্যরা করছে, সেটার থেকে তুমি একটা প্লেজার পাচ্ছ, দ্যাট ইজ কল্ড ভিকারিয়াস প্লেজার, অর্থাৎ ইনডাইরেক্ট যেটাকে বলা হচ্ছে। তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। বাকি যে ওয়ার্ডস গুলো রয়েছে, ভি টু পারেটিভ মানে হচ্ছে বিটার, ঠিক আছে, বা কি বলতে পারো ভীষণ অ্যাবিউসিভ কিছু, যেটা হচ্ছে নিন্দাজনক বা কুরুচিপূর্ণ, নিন্দাপূর্ণ, সেটাকে বলা হচ্ছে ভিটুপারেটিভ। আচ্ছা, নেক্সট সাপোর্টিভ মানে আমরা জানি যারা আমাদের সাপোর্ট করে তাদের বলি সাপোর্টিভ, আর আইসোলেটেড মানে হচ্ছে একাকী বা লোনলি। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 18, পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু আদার্স। এখানে চারটে শব্দের মধ্যে একটা শব্দকে আমাদের অড দেয়া রয়েছে, সেটাকে আমাদেরকে মানে মার্ক করতে হবে। পন্ড মানে পুকুর, লেক মানে হ্রদ, স্ট্রিম মানে ছোট জলাধার বা
ছোট জলের ধারা সেটাকে বলা হয়। এবার ওয়াটার বডিটা এখানে রাইট অ্যান্সার হবে। ওয়াই? বিকজ ওয়াটার বডি বলতে আমরা পন্ডকেও বুঝি, লেককেও বুঝি, স্ট্রিমকেও বুঝি। তাহলে ওয়াটার বডির মধ্যে কিন্তু এ সি ডি তিনটেই ইনক্লুডেড। কিন্তু পন্ড বললে পুকুর, লেক বললেও কিন্তু পুকুর না। কিন্তু ওয়াটার বডি বলে আমি পন্ডকেও বোঝাতে পারি, ওয়াটার বডি বলে লেককেও বোঝাতে পারি, ওয়াটার বডি বলে স্ট্রিমকেও বোঝাতে পারি। তাহলে ওয়াটার বডি কি এমন একটা ওয়ার্ড যার মধ্যে তিনটেই ইনক্লুড রয়েছে। তাহলে এখানে কোনটা মানে নট সিমিলার? এখানে বলছে পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু দ্য আদার্স, যেটা অন্যদের সাথে একই রকম নয়। দেখো ওয়াটার বডি হচ্ছে একটা আলাদা ওয়ার্ড। আমরা কিন্তু পুকুর, হ্রদ সবাইকে ওয়াটার বডি বলি, কিন্তু এগুলো হচ্ছে এক একটা জলধারার এক একটা রকম বা প্রকারভেদ। তাহলে এই ওয়াটার বডি হচ্ছে আমাদের এখানে নট সিমিলার। ঠিক আছে? পন্ড মানে মানে পুকুর, লেক মানেও একটা হ্রদ, স্ট্রিম মানেও ছোট নদী। এবার ওয়াটার বডি শব্দটা একটু অন্যরকম। মানে ওয়াটার বডির একটা ডাইভার্স মানে রয়েছে যেটার মধ্যে সবাই ইনক্লুডেড রয়েছে। তাহলে ওয়াটার বডি এখানে not similar to the other three words. Next, choose the correct option to complete the sentence. কি হবে? I am indebted মানে হচ্ছে ঋণী কি না টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ কাউন্সিল আর কাউন্সেল এই দুটো শব্দকে আমরা প্রথমে এলিমিনেট করে দিচ্ছি। দেখো এখানে COUNCEL কাউন্সেল, এটা হবে রাইট অ্যান্সার। কাউন্সেল মানে কি? কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস। ঠিক আছে? কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ। তাহলে আমি ঋণী কিসের জন্য? না আমার বন্ধুর ওয়াইজ অর্থাৎ মানে খুব ভালো যে অ্যাডভাইস বা উপদেশ দিয়েছে তার জন্য আমি তার কাছে ঋণী। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আর কাউন্সিল, COUNCIL, কাউন্সিল এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যান অ্যাসেম্বলি, অর বডি অফ এ গ্রুপ অফ পিপল। তাহলে যে বডি বা যে মেম্বারের যে কমিটি সেটাকে কাউন্সিল বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কিন্তু অপশন বি হলো রাইট অ্যান্সার। এরকম করে অনেক ওয়ার্ড হয়, কাউন্সিল যেরকম পেলাম, স্টেশনারি, NERY আর NARY স্টেশনারি, তারপর কোয়াইট আর কোয়াইট এই শব্দগুলো পাই। তারপর ওন্ডার ভার্সেস ওয়ান্ডার এই রকমের আমরা অনেকগুলো পেয়ার্স পাই, যেগুলো দিয়ে দেখো কোশ্চেন আসছে আমাদের এরকমই প্যাটার্ন। বিভিন্ন শুধু WBCS এ প্রি নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের যে কনফিউজিং পেয়ার অফ ওয়ার্ডস গুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসে। আমি দেখি যদি একটু টাইম ম্যানেজ করতে পারি তাহলে এই কিছু ইম্পর্টেন্ট পেয়ার অফ ওয়ার্ডস নিয়ে একটা তোমাদের ক্লাস দেব। নেক্সট দেখো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার 20 আনসার হবে পারসু করা মানে কি? কোনো একটা কাজকে কনসিস্টেন্টলি করে যাওয়া। ওয়ান শুড পারসু ওয়ান স্টাডি উইথ আটমোস্ট সিরিয়াসনেস, অর্থাৎ সিরিয়াসনেস অর্থাৎ কি বলবো, খুব গুরুত্ব সহকারে একজনের উচিত তার পড়াশোনাকে কন্টিনিউ করে যাওয়া। তাহলে পারসু এখানে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কোনটা রয়েছে? এই যে কন্ট্রোলের তলায় মার্ক রয়েছে, আর রয়েছে হাই লেভেল অফ মে হ্যাভ, এই যে এই হ্যাবের তলায় দাগ রয়েছে। এবার এমন একটা চারটের মধ্যে এমন একটা ওয়ার্ড, এরকম একটা কোয়েশ্চেন আমরা আগেও করে এলাম, এমন একটা ওয়ার্ডকে আমাদের নিতে হবে যেটা দুটো সেন্টেন্সে কিন্তু মিনিংটাকে আমাদের এক্সপ্রেস করবে। The police are trying to control the crowd. The police are trying to কি contain, হবে এখানে রাইট অ্যান্সার। কেন কন্টেন হচ্ছে এখানে? দেখো কন্টেন কথার মানে হচ্ছে প্রথমত কন্টেন কথার মানে আমরা জানি যে কোনো কিছুর মধ্যে যখন কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি কন্টেন। যদি বলি দিস জার কন্টেন্স সাম বিস্কিটস বা ভেরিয়াস টাইপস অফ বিস্কিটস, এই জারটার মধ্যে রয়েছে অনেক রকমের বিস্কিটস, তাই তো? তাহলে সেখানে আমরা কন্টেন্ট কথাটা জানি মানে যেটার মধ্যে টু হ্যাভ সামথিং ইনসাইড, মানে কোনো কিছু রয়েছে সেটাকে কন্টেন্ট বলি। জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। জাঙ্ক ফুড মে contain
হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। তাহলে এটার সাথে তো কন্টেন্ট ওয়ার্ডটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, এখানে কন্টেন্ট ওয়ার্ডটা কেন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে চলো আমরা একটু দেখে নেব। কন্টেন্ট ওয়ার্ডের মানে কিন্তু কন্ট্রোল করাও হয়, এটা বহুল ব্যবহৃত বা প্রচলিত না হলেও কন্টেন্টের মানে কিন্তু কন্ট্রোল করাও, এটাও কিন্তু ইংলিশে আমরা অনেক জায়গাতে এটার ব্যবহার পাই। তাহলে আমরা কোনটা দেখলাম, এখানে আমরা কন্টেন্ট শব্দটাকে অ্যাপ্রোপ্রিয়েট পেলাম। কারণ দেখো এখানে আমরা যদি বলতাম দ্য পুলিশ আর ট্রাইং টু চেক দ্য ক্রাউড, চেক বা অর্থাৎ নিয়ন্ত্রণ করতে চাইছে, ক্রাউড বা ভিড় অর্থাৎ ভিড়কে নিয়ন্ত্রণ করতে চাইছে, চেকটা এখানে হলো জাঙ্ক ফুড মে চেক হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যাল, এখানে কিন্তু চেক শব্দটা হচ্ছে না দ্বিতীয়বার। এবার ব্লেম, ব্লেম শব্দটাও যাচ্ছে না, ইনকর্পোরেট এই শব্দটাও কিন্তু যাচ্ছে না। তাহলে কন্টেন্ট এই শব্দটা দুটো সেন্টেন্সেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টু এক্সপ্রেস দ্য মিনিংস অফ দ্য সেন্টেন্সেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কন্টেন্ট শব্দটাকে রাইট অ্যান্সার হিসাবে নেব। নেক্সট রয়েছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং স্টেটমেন্ট। আচ্ছা, আবার সেম টাইপ বা সেম প্যাটার্ন পেয়েছি। আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার, এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ইন আ ফেস্টিভ মুড। তাহলে এই যে এক্সুবারেন্ট আর ফেস্টিভ দুটোর কোন সব মানে দুটো মানে, এক্সাইটেবল মানে উত্তেজনাপূর্ণ না, এখানে দেখো এক্সরবিয়েন্ট হবে না, এক্সাইটিং হবে না, ইবোলিয়েন্ট এই শব্দটা হবে। আচ্ছা, প্রথমে চলো মানেগুলো একটু দেখে নিই। আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার, এক্সুবারেন্ট মানে কি, লাইভলি, এক্সুবারেন্ট মানে হচ্ছে লাইভলি, জোভিয়াল, ঠিক আছে, বিভেন্ট নেচার, সেটাকে বলা হচ্ছে এক্সুবারেন্ট। আর এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন আ ফেস্টিভ মুড মানে কি, ভীষণ উচ্ছ্বাসপূর্ণ অর্থাৎ লাইভলি, জোভিয়াল। তাহলে ফেস্টিভ মুড আর এক্সুবারেন্ট দুটোর মানেই সেম। আর এখানে যে অপশন রয়েছে এই যে এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট মানেও কিন্তু লাইভলি, জোভিয়াল, জয়ফুল, বিয়ন্ড এইগুলো। ঠিক আছে, হাই স্পিরিটেড, হাই স্পিরিটেড। তাহলে এখানে যেহেতু এক্সুবারেন্ট, ফেস্টিভ মুড এবং এবুলিয়েন্ট তিনটে সিনোনিমাস ওয়ার্ড, তাই এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো কেন হলো না, দেখো এক্সাইটেবল মানে উত্তেজনাপূর্ণ আর এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। আর এক্সরবিটেন্ট মানে কি, এক্সরবিটেন্ট মানে হচ্ছে কি বলবো, মানে এক্সরবিটেন্ট মানে হচ্ছে হাই প্রাইস, মানে ইউজুয়াল, মোর দ্যান ইউজুয়াল, কোনো কিছুর যেটা প্রাইস হওয়া উচিত বা দাম হওয়া উচিত তার থেকে অনেকটা বেশি যদি মূল্য হয় বা কোনো কিছু অতিরিক্ত, সেটাকে আমরা এক্সরবিটেন্ট বলি। তাহলে এখানে আমাদের অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে একটা বলেছে ইনডাইরেক্ট স্পিচে করতে, রয়েছে কিসে না ডাইরেক্ট স্পিচে, এই যে হি শেড ডাইরেক্ট কমা কোটেশন দিয়ে ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটাকে করতে হবে কিসে, ইনডাইরেক্ট অর্থাৎ এনসি, ন্যারেশন চেঞ্জ। ওকে, কি রয়েছে চলো, হি শেড আই উইল গো দেয়ার টুমোরো, হি সেড দ্যাট, হি সেড দ্যাট, হি টোল্ড দ্যাট, হি সেড দ্যাট, হি সেড দ্যাট, এই পার্টটা তো ঠিক আছে। এবার সে বলছে যে সে আগামীকাল যাবে, প্রথমত উইলটা কিসে চেঞ্জ হয়ে যাবে, এটা রয়েছে ভি2, তার মানে আমরা জানি রিপোর্ট মানে যদি থাকে রিপোর্টেড স্পিচের ভার্বটা পাস্ট টেন্সে, তাহলে যেটা রিপোর্টিং স্পিচ সেটাও চেঞ্জ হয়ে কিন্তু ভি2 তে হয়ে যায়। তাহলে উইল কিছুতেই থাকবে না, উইল শাল তো প্রেজেন্ট, এখানেও উইল প্রেজেন্ট। তাহলে বুঝতে পারছি যে শুধুমাত্র অপশন ডি টাই রয়েছে আমাদের একমাত্র রাইট আনসার। এবার তাহলে হি শেড দ্যাট, আর দেখো আই কখনোই থাকবে না, সে বলেছিল যে সে আগামীকাল যাবে, তাহলে আইটা চেঞ্জ হয়ে কি হবে, হি হবে। হি সেড দ্যাট হি উড গো দেয়ার, টুমোরোটা চেঞ্জ হয়ে হয় দ্য নেক্সট ডে, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। নেক্সট 24 রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব টু ফিল দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনটা প্রবাদ বাক্য, কোন প্রবাদ বাক্যটা এই সেন্টেন্সে ফিট হবে। দেখো, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স beggars can be chooser, a stitch in time saves nine, a bad workman blames his tool, all is fair in love and war। এবার কোন প্রভাবটাকে এখানে আমি ইউজ করব, দেখো ইট ইজ বেস্ট নট টু ডিলে, এটা ডিলে করাটা ঠিক নয়, সিন্স যেহেতু, স্টিচ ইন টাইম সেভস নাইন, দেরি করা ঠিক হবে না, কারণ সময়ে যদি আমরা 1/4 দিই সেটা কিন্তু
ন4 সমান, অর্থাৎ সেটা কিন্তু আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয়। অর্থাৎ সময়ের কাজ সময়ে করলে কিন্তু আমাদের অনেক সময় সাশ্রয় হয়, অনেক লাভ হয় আমাদের। তাহলে এখানে অপশন বি তো রাইট অ্যান্সার হচ্ছে। চলো বাকিগুলো দেখে নেবো একবার। এ বেগার্স ক্যান্ট বি চুজার, অর্থাৎ যে অন্যের আশ্রয়ে থাকে, যে ভিখারি, সে তো আর চুজ করতে পারে না যে আমি এটা নেব না ওটা নেব। তাহলে বেগার্স কান্ট বি চুজার, এটা তো আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুল, যে স্কিল্ড নয়, যে এফিসিয়েন্ট নয়, সে সবসময় দেখা যায় যে তার পরিস্থিতি বা তার যে যন্ত্রপাতি সেগুলোকে সে দোষ দেয়। যেরকম বাংলায় একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। অর্থাৎ যে নিজে স্কিল্ড নয়, নিজে দক্ষ নয়, সে তার বলছে যে এক্সকিউজ দেয়, ভেরিয়াস এক্সকিউজেস আর দেয়ার, যে আমার যন্ত্রপাতিগুলো ঠিক নয় তাই আমি করতে পারলাম না, আমার পরিস্থিতিটা ভালো নয় তাই আমি পারলাম না। তো এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুল, এটার মানেটা আমি একটু তোমাদের যাতে মনে থাকে তার জন্য এইভাবে বাংলার সাথে রিলেট করতে বলছি। আচ্ছা, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসা এবং যুদ্ধের ক্ষেত্রে সবকিছুই চলে আর কি। তাহলে এখানে অপশন বি হলো রাইট অ্যান্সার। আর লাস্ট কোয়েশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, আমি অবশ্যই সেখানে যেতাম যদি আমি পারতাম। তাহলে এখানে রয়েছে দেখো ইন্ডিকেটিভ, ইন্টারোগেটিভ, সাবজাংটিভ এবং ইম্পারেটিভ, চারটে অপশন দেওয়া রয়েছে। এখানে ডেফিনেটলি অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো, মুড থেকে কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব একটা কোশ্চেন আমরা দেখতে পাই না, কিন্তু যেহেতু মুড থেকে ডাব্লিউবিসিএস এর প্রিতে কোশ্চেন এসেছে, তো আদার্স যে কম্পিটিটিভ এক্সাম সেখানেও কিন্তু এই মুড থেকে কোশ্চেন ভবিষ্যতে বা আগামী দিনে করা হতে পারে। তাই আমাদের কিন্তু মুড সম্পর্কে একটু আইডিয়া বা নলেজ নিয়ে রাখতে হবে। মুডের ওপর তোমাদের যদি কোনো স্পেশাল ক্লাস রিকোয়ার হয়, ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তোমাদের জন্য আমি মুডের ওপর একটা ক্লাস করিয়ে দেব। সেখানে আমি তোমাদের এই যে ইংলিশে আমরা সাধারণত ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, ইন্ডিকেটিভ, সাবজাংটিভ এবং ইম্পারেটিভ, এই তিনটে মুড পাই। তো এই তিনটে মুড নিয়ে ব্যাপারগুলো খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু আমাদের জিনিসটা জানতে হবে, না হলে আমরা করতে পারবো না। তো এগুলো ডিসকাস করব সেখানে। তো আজকে একটুখানি বলে রাখি, সাবজাংটিভ মুড মানে যেখানে হচ্ছে কল্পনা, অর্থাৎ যেখানে আমাদের কি বলবো, যেটা হচ্ছে বেসড অন ইমাজিনেশন, আমাদের কল্পনার উপর ভর করে যে সেন্টেন্স গুলো, মানে দেখো, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, আমি যদি পারতাম আমি যেতাম, মানে কি আমি যাইনি, এটা আমার কল্পনা। দেখো এখানে কিন্তু রিয়ালিটি নেই, নট রিয়ালিটি, এটা কিন্তু আমাদের বাস্তব নয়, তাই না? আমি পারলে, যদি পারতাম তাহলে যেতাম, মানে বাস্তব কি আমি যাইনি, তাহলে আমার এই কথাটা, এটা কিন্তু দেখো এটা বেসড অন মাই ইমাজিনেশন, তাই না? তো এই ধরনের যে সেন্টেন্স গুলো সেগুলোকে বলা হয় সাবজাংটিভ মুড। ঠিক আছে, ইন্ডিকেটিভ মানে যেখানে প্লেন স্টেটমেন্ট থাকে, ইম্পারেটিভ মানে যেখানে রিকোয়েস্ট, অনুরোধ এগুলোকে করা হয়, ও আদেশ উপদেশ, এগুলো ইম্পারেটিভ মুডের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা মুড নিয়ে প্রয়োজন হলে একটা ক্লাস করব। তো এই ছিল আমাদের আজকের সেশন। তোমরা অবশ্যই জানিও তোমাদের সেশন গুলো কেমন লাগছে। আচ্ছা, এখানে বলে রাখি, অনেকেই হয়তো তোমাদের মনে হতে পারে যে তোমরা লার্নিং করাতে রেগুলার বেসিসে ভিডিও পাও না বা ক্লাস পাও না, কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আই এম নট কনসিস্টেন্ট ইন আপলোডিং রেগুলার ক্লাসেস, এটা ঠিক। বাট লার্নিং করাতে কিছু ক্লাস দেয়া রয়েছে, মানে কিছু নয়, প্রচুর পরিমাণে ক্লাস দেয়া রয়েছে আগে। তো সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের আজকেও ইকুয়ালি, আজকের ডেটেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসগুলো দেখতে পারো, তোমাদের যদি মনে হয় যেরকম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে ক্লাস দেওয়া রয়েছে, তারপর ইডিয়ামের উপরে প্রেপোজিশনের প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট প্রেপোজিশন নিয়ে, ঠিক আছে? তারপর তোমার ভার্ব, টেন্স, যে মেজর টপিকগুলো সেই সমস্ত কিছুর ওপরে কিন্তু এখানে ক্লাস দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সেই সব ক্লাসগুলো দেখতে পারো। আর আগামী দিনে রেগুলার না হলেও ইররেগুলার বেসিসেও যে ক্লাসগুলো দেওয়া হবে, প্রত্যেকটাই কিন্তু আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করতে পারি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনকে নতুন কোনো ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।